বাছাইয়ে দ্বিমুখী নীতি প্রয়োগের অভিযোগ, প্রার্থিতা ফিরে পেতে আপিল শুরু। চাঁদাবাজির মামলায় জুলাই যোদ্ধা সুরভির 2 দিনের রিমান্ড, দ্রুত প্রতিকারের আশ্বাস আইন উপদেষ্টার। 1300 টাকার এলপিজি সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে 2000 টাকা পর্যন্ত, ক্ষুব্ধ ব্যবহারকারীরা। যেখানে যাইতেছি এখানে বলতেছে গ্যাস নেই। প্রতি বোতল 600-700 টাকা বেশি দাম লাগে, পাওয়া যাইতেছে না। সারা দেশে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস। এবং সাভারের আশুলিয়া জুড়ে ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় স্থানীয়রা, নির্বিকার প্রশাসন। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই শেষে শুরু হয়েছে আপিল। সকাল থেকেই প্রার্থিতা ফিরে পেতে আবেদন শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। অনেকেরই অভিযোগ ছোট ছোট কারণে বাতিল করা হয়েছে মনোনয়ন। বুথ পর্যবেক্ষণ করে দ্বৈত নাগরিকত্ব সহ সব বিষয়ে যাচাই বাছাই করছে কমিশন। আর প্রধান নির্বাচন কমিশনার বলেন, সন্তোষজনক অবস্থায় আছে নির্বাচনের পরিবেশ। বাকিটা জানাচ্ছেন শাহাদাত অফরো। গেল কয়েকদিনের যাচাই বাছাই শেষে সারা দেশে 2500-এর বেশি মনোনয়নপত্রের মধ্যে 723টি বাতিল করেছে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ে বাদ পড়া এসব প্রার্থীরাই আপিল আবেদন নিয়ে সোমবার সকাল থেকে হাজির হতে শুরু করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সচিবালয়ে। তবে প্রথম দিন অনেকটাই ঢিলেঢালা সময় কাটে কর্মকর্তাদের। আপিলকারীরা কেউ কেউ অভিযোগ করেন অনেক ক্ষেত্রে তুচ্ছ কারণে বাতিল করা হয়েছে মনোনয়ন। অনেকে আবার অভিযোগ করেন নিরাপত্তাহীনতার শঙ্কা জানিয়েছেন নির্বাচন নিয়েও। তার নামে মামলা ছিল, কিন্তু আমার মনোনয়নপত্রটি বাতিল করে দিল, তার মনোনয়নপত্রটি বাতিল না করে স্থগিত করলো যে তোমাকে সময় দেওয়া হলো। আয় দায়ের হিসাব বিবরণী আমি অলরেডি দিছি, কিন্তু ওই পৃষ্ঠাটা কেন পূরণ করলাম না, আমার দৃষ্টিতে আমি দেখলাম এখানে এটাই, এটা কেন পূরণ হলো না, এই জন্য ওনারা রিজেক্ট করছে। এখনো মব চলতেছে, বড় বড় দলের প্রার্থীরা আমাদের ছোট দলগুলোর উপরে সরাসরি ওনারা হস্তক্ষেপ করছে, ওনারা লোকজন দিয়ে বিরক্ত করতেছে। ইলেকশন কমিশন থেকে আমি পজিটিভ রেজাল্ট নিয়ে ঘরে ফিরবো। যদি তারপরও আল্লাহ না করে এটা না হয়ে থাকে, আমি ইনশাআল্লাহ হাইকোর্টের দ্বারস্থ হব। মহামান্য হাইকোর্ট থেকে আমি বিশ্বাস করি আমি পজিটিভ রেজাল্ট পাবো। অঞ্চলভিত্তিক 10টি বুথে চলছে আপিল গ্রহণ। বুথ পর্যবেক্ষণে গিয়ে ইসি সিনিয়র সচিব জানালেন, দ্বৈত নাগরিকত্ব সহ বিবেচনাধীন সব বিষয়ে যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেবে কমিশন। 1842টা বৈধ আর 726টা আপনার রিটার্নিং অফিসার কর্তৃক আপনার বাতিল করা হয়েছে। 3টার মধ্যে আলোচনায় আসেনি। মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী ওনারটা যেহেতু ইনফ্যাকচুয়াস হয়েছে, ওটাকে নেওয়া হয়নি। সেই সূত্রে 726টা যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে, অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে, উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। এবং আমরা এখানে এই আপিলের ব্যবস্থাটা আগামী 9 তারিখ পর্যন্ত চালু থাকবে। এর আগে সকালে বুথ পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি ও নিষ্পত্তি শুরু হবে 10 জানুয়ারি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। 20 তারিখ প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে প্রার্থীরা। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। শাহাদাত অফরো, এখন, ঢাকা। একই সমস্যা থাকার পরেও কারো মনোনয়ন বাতিল, আবার কারোটা বৈধ। কেউ কেউ একই তথ্যে এক আসনে আটকে গেলেও ছাড় পাচ্ছেন অন্য আসনে। কেউ পাচ্ছেন রিভিউয়ের সুযোগ, কাউকে বলা হচ্ছে নেই পুনর্বিবেচনার সুযোগ। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা দ্বৈত নীতি অবলম্বন করছেন বলে অভিযোগ প্রার্থীদের। এতে লেভেল প্লেইং ফিল্ড তথা রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন।
গাইবান্ধা 1 আসনে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমানের মনোনয়নপত্র প্রথমে বাতিল হলেও পরে রিভিউ করে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। কিন্তু কক্সবাজার 2 আসনে জামায়াতের আরেক প্রার্থী হামিদুর রহমান আজাদ পুনর্বিবেচনায় আবেদন করলে সেখানকার রিটার্নিং অফিসার জানান রিভিউ করার কোনো বিধান নেই। যে মামলায় হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, একই মামলার সাজাপ্রাপ্ত আসামি জামায়াতের আরেক নেতা রফিকুল ইসলাম খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তা। জামায়াতের আরেক নেতা সেলিম উদ্দিনও ওই মামলার আসামি, কিন্তু সিলেটের রিটার্নিং অফিসার তার মনোনয়নও বৈধ ঘোষণা করেন। অনৈতিক সুবিধার বিনিময়ে স্থানীয় প্রশাসন নির্দিষ্ট প্রার্থীকে সুবিধা দিয়েছে বলে দাবি বাতিল হওয়া প্রার্থীদের। তো ওনারা কাগজ চেয়েছিলেন, বলছে আপনার সব কিছু ভ্যালিড, শুধু ট্রাইব্যুনাল কি কোন দ্বারায় আপনাকে আদেশ দিয়েছিল, রায় দিয়েছিল, আদেশের অর্ডার কপিটা দেন। অর্ডার কপিটা ওনারা ঠিকভাবে পড়লেন না, আমার আইনজীবীকে আর্গুমেন্ট করতেও দিলেন না। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত যে জটিলতায় বাতিল করা হয়েছে কুড়িগ্রাম 3 আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়নপত্র, ঠিক একই জটিলতা রয়েছে সিলেট 3 আসনের বিএনপির প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিকের হলফনামায়। কিন্তু তার মনোনয়ন বাতিল না করে আপাতত স্থগিত রেখেছেন রিটার্নিং অফিসার। একই জটিলতায় বিএনপির আরেক প্রার্থী এম কয়সারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও শেরপুর 2 আসনের ধানের শীষের প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এক দেশে 2 আইন, এটা তো একদম এক্সপেক্ট করার মতো না। আমাদের কাছে লেগেছে যে আমাদের যে রিটার্নিং কর্মকর্তা ইনি খুবই বায়াসড এবং উনি আইনের যে সঠিক প্রয়োগ এবং ওনার যে নিরপেক্ষতার একটা জায়গা ছিল, এই জায়গাটার সাথে উনি সদ্ব্যবহার করতে পারেন না। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর দিতে হয়। সেখান থেকে তারা 10 জনের তথ্য ভেরিফাই করতে গিয়েছেন, কিন্তু এই 10 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা 9-এর ভোটার না, এবং এই 2 জনেরই জানার কোনো উপায় ছিল না তারা ঢাকা 9-এর ভোটার না। অন্যদিকে যাচাই বাছাইয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসনে আটকে গেলেও একই কাগজ দেখিয়ে ঢাকা 18 আসন থেকে তার মনোনয়নপত্র বৈধতা পায়। একই দেশের নির্বাচন কমিশনের আইন প্রয়োগে দ্বৈত নীতির এই উদাহরণ ভোটের মাঠের সামঞ্জস্য নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই। বিশেষ করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার প্রথম ধাপেই ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে এমন মত বিশ্লেষকদের। এই সংক্রান্ত যে পরিপত্র আছে তার মধ্যে পরিষ্কার করে বলা আছে যে ছোটখাটো কারণে মনোনয়নপত্র বাতিল করা যায় না। যারা এটা যাচাই বাছাই করছেন তাদের এন্ডে এক ধরনের গ্যাপ আছে, তারা এই মেসেজটা ঠিকমতো নিতে পারেন নাই, বুঝতে পারেন নাই, বা কিছু একটা হবে। নির্বাচন বিশ্লেষকদের প্রশ্ন, রিটার্নিং অফিসারদের এই দ্বিমুখী আচরণে প্রার্থীদের ভাবমূর্তিতে আঘাত এসেছে, তার দায় কে নেবে? দলের বাইরে গিয়ে যত পপুলারই হোক কেউ যাতে স্বতন্ত্র নির্বাচন করতে না পারে। সুতরাং এটা এক ধরনের আইনি ইঞ্জিনিয়ারিং সিস্টেম। আমার কাছে মনে হয় অনেক হেভি ওয়েটও বাদ পড়ছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে, এবং অন্য দলেরও অনেক লোক বাদ পড়ছে। এটা একটা এক ধরনের ইঞ্জিনিয়ারিং। বিষয়টাকে সহজ করবেন, সিম্পল করবেন। আমি একটা ছোট্ট দল, আমার 1000 লোকের স্বাক্ষর বা 2000 লোকের স্বাক্ষর আনছি, এই ভোটারগুলার কিন্তু প্রাইভেসি ওপেন হয়ে যাচ্ছে। বড় দল তাদেরকে আইডেন্টিফাই করতে পারে, আপনি তো ভোটারের প্রাইভেসি অ্যান্ড সিক্রেসি রাখতেছেন না। এখন পর্যন্ত সারা দেশে 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, বৈধতা পেয়েছে 1842 জনের। তবে আপিলে গিয়ে সংক্ষুব্ধ প্রার্থীরা যদি যৌক্তিকভাবে তাদের প্রার্থিতা ফেরত পান, তবেই ইসির নিরপেক্ষতা পুনরায় প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তারা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। সামান্য কারণে মনোনয়ন বাতিল অংশগ্রহণমূলক নির্বাচন বাধাগ্রস্ত করবে, যে দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। সোমবার সকালে ময়মনসিংহ নগরের নতুন বাজার এলাকার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক বিভাগীয় সংলাপে এই কথা বলেন তিনি। নির্বাচনে যারা অংশ নিতে চায় তাদের প্রার্থীতা যদি অকারণে বাতিল হয়, তাহলে আমাদের নির্বাচনকে অংশগ্রহণমূলক এবং নির্বাচনকে গ্রহণযোগ্য করার ব্যাপারে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে যেই বিধিনিষেধ, সেটা হলো 100% ভোটের স্বাক্ষর থাকতে হবে, এটা অযৌক্তিক। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে বলেছিলাম শুধু 500 ব্যক্তির স্বাক্ষরের যেন বাধ্যবাধকতার সৃষ্টি হয়, এবং এই স্বাক্ষরগুলো যেন হলফনামার মাধ্যমে দেওয়া যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বান্দরবান পুলিশ লাইনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় নির্বাচন কমিশনার বলেন, বিগত নির্বাচনগুলোতে অনিয়ম ও কারচুপির অভিযোগ ছিল, যার কারণে সেসব নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে। আসন্ন নির্বাচনে যে কোনো ধরনের ভোট কারচুপি না হয় সে বিষয়ে পুলিশ প্রশাসনকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ সময় বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশুলিয়া, গাজীপুর, চুয়াডাঙ্গা ও শেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আশুলিয়ার ডেন্টাবর এলাকার একটি কনভেনশন সেন্টারে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও ঢাকা জেলা যুবদল সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। একইভাবে গাজীপুরের টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় পতিত স্বৈরাচার শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে কারাবন্দী করেন বলে অভিযোগ করেন বক্তারা। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া শেরপুর ও চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলায় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কিন্তু আমাদের জবান থেকে চলে যায়নি সিদ্দিকিন সবল করেনি। এদের মধ্য থেকে এই বাংলাদেশের মাটিতে বাংলার মানুষকে বাংলাদেশের মানুষের চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সকাল থেকে আদালত প্রাঙ্গণে অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে জড়ো হয় জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। এ সময় সুরভির মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। এক পর্যায়ে বিচারক শুনানি শেষে সুরভির রিমান্ড মঞ্জুর করলে এজলাসের ফটকে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। গাজীপুরে এক সাংবাদিকের দায়ের করা মামলায় সুরভি আসামি ছিল। তাকে 25 ডিসেম্বর গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এদিকে সুরভির বিষয়ে দ্রুত প্রতিকারের আশ্বাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজকে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড চেয়েছিল। এই রিমান্ড আদালত মঞ্জুর করেছে 2 দিন। চেয়েছিল কয়দিন? 7 দিন চেয়েছিল, এর মধ্যে 2 দিন মঞ্জুর করেছে আর জামিন নামঞ্জুর করেছে। এইটা আমরা লিগ্যালি এই আদালতের যে রায় হয়েছে এটার আমরা লিগ্যালি পদক্ষেপ নিব। নাটোরে প্রায় 37 লাখ টাকা সহ আটক এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামের বিরুদ্ধে রাজশাহীতে মামলা দায়ের করেছে দুদক। সকালে দুদকের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়। 2025 সালের 14 মার্চ নাটোরে গাড়িতে নিয়ে যাবার সময় এসব টাকা সহ আটক হন সাবিউল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধায় নির্বাহী প্রকৌশলী থাকাকালীন 36,95,000 টাকা সহ আটক হন। সহযোগিতা করার জন্য তার গাড়ি চালককেও মামলার আসামি করা হয়। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। দেশে তীব্র আকার ধারণ করেছে এলপিজি গ্যাসের সংকট। টাকা হাতে নিয়েও গ্যাসের সিলিন্ডার না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। সরকার 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1,306 টাকা নির্ধারণ করলেও বাস্তবে সেই দামে গ্যাস মিলছে না কোথাও। খুচরা বাজারে সিলিন্ডার বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। সহকর্মীদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। এক সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে চলছে এলপিজি গ্যাসের সংকট। কুমিল্লায় এলপিজি গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। টাকা নিয়ে ঘুরেও গ্যাসের সিলিন্ডার পাচ্ছেন না ভোক্তারা। সরকার 12 কেজি সিলিন্ডারের দাম 1,306 টাকা নির্ধারণ করলেও বাস্তবে সেই দামে গ্যাস মিলছে না কোথাও। খুচরা বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত।
ভোক্তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের কোনো তোয়াক্কা করছেন না বিক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন কোম্পানি বা ডিলার পর্যায় থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে তাদের। যেখানে যাইতেছি এখানে বলতেছে গ্যাস নেই। প্রতি বোতল 600-700 টাকা বেশি দাম লাগে, পাওয়া যাইতেছে না। হাতে পাইলে বুঝতাম পারলাম যে আরো কত টাকা বাড়াইতেছে। তো এটা তো এতটুকু ঠিক, সরকারি যে রেট ওই রেট তো আর থাকে না। চট্টগ্রামের দোকানে দোকানে ঘুরেও সিলিন্ডার গ্যাস পাচ্ছেন না ভোক্তারা। কোথাও পাওয়া গেলে তাও চড়া দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। অন্য জায়গায় দেখছিলাম 1800 টাকা বলতেছে, এখানে 1700 টাকা বলতেছে, তারপরে গ্যাস নাই। ব্যবসায়ীরা বলছেন কোম্পানি ও ডিলার থেকে চাহিদার অর্ধেকটাও সরবরাহ পাচ্ছেন না তারা। যেটুকু পাচ্ছেন সেখানেও সরকারি দর মানছেন না ডিলাররা। আমার যে পরিমাণ চাহিদা ছিল এখন দিতে পারছি না, মাল বেশি কম। খুবই খারাপ অবস্থা। যদি সরকার যদি এদিকে একটু নজর দেয়, আমার মনে হয় মানুষ বেশি উপকৃত হবে। এদিকে মানিকগঞ্জে সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি না করায় 2 এলপিজি ডিলারকে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ডিলারদের এই অতি মুনাফার কারণে খুচরা বাজারে কিন্তু এর নেতিবাচক প্রভাব পড়েছে। দুটা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে 1.5 লাখ টাকা জরিমানা করেছে। এবং গ্যাসের মূল্য সমন্বয় না করায় নাটোরে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে ডিলাররা। এতে বাজারে গ্যাসের দাম আরও বেড়েছে। সাদ ইসলাম শামস, এখন। সারা দেশে জেঁকে বসেছে শীতের তীব্রতা। দেশের অনেক জেলায় তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কের ঘরে। কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে পাবনায় 8.4 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে তীব্র শীত। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। বেলা গড়ালেও মিলছে না সূর্যের দেখা। পাবনায় চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল 9টায় ঈশ্বরদীতে এই তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। বরগুনায় সকাল 11টার আগে দেখা পাওয়া যায় না সূর্যের। কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীতের কারণে অনেকেই কাজে যেতে পারছেন না। সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালের বহির্বিভাগে ভিড় বেড়েছে বয়স্ক ও শিশুদের। মেহেরপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। এরই মধ্যে শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস। কুয়াশা আর ঠান্ডায় স্কুলে যেতে ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। ঘন কুয়াশা আর কনকনে শীতে হিলিতে বোরো বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। পর্যাপ্ত রোদ না পাওয়ায় অনেক বোরো চারা হলুদ ও লালচে হয়ে যাচ্ছে। এতে নির্ধারিত সময় বোরো রোপণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। হিমালয় কন্যা পঞ্চগড়েও পৌষের শীতের দাপট অব্যাহত। তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের। আজ সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.7 ডিগ্রি। মেহেরপুর ও চুয়াডাঙ্গায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে। শামসুল আরেফিন, এখন। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে গরম কাপড় বিক্রি বেড়েছে শপিং মলগুলোতে। অভিজাত শপিং মলগুলোর পাশাপাশি ফুটপাতের দোকানেও ভিড় করেছেন ক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে শেরপুরের রঘুনাথ বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, শীতের পোশাকের বেচাবিক্রি কেমন দেখছেন? রাত্রি শুরুতে জানিয়ে রাখি যে শেরপুরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে এবং আজকে সকালে শীতের যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সেটা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। তো আমি যদি আপনাকে জানাই যে এখন পর্যন্ত কিন্তু শীতের তীব্রতা প্রচুর রয়েছে এবং সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু সূর্যের যে দেখা সেটি কিন্তু মেলেনি এবং এই সূর্যের দেখা না মেলার কারণে কিন্তু যেখানে ঠান্ডা হাড় কাঁপানো শীতে কিন্তু নাজেহাল অবস্থা। তো রাতে আমি এখন যেখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে শেরপুর জেলা শহরের অন্যতম ব্যস্ততম একটি জায়গা, সেটি হচ্ছে রঘুনাথ বাজার। এখানে কিন্তু অভিজাত শপিং মলের পাশাপাশি এখানে কিন্তু যে সকল সেকেন্ড হ্যান্ড কাপড় রয়েছে, ব্যবহৃত কাপড়, সেগুলো কিন্তু বেচা বিক্রি তুঙ্গে রয়েছে। তো আমি যদি একটু আপনাকে জানাই যে শেরপুরের কাকলি মার্কেট, তেরাবাজার মোড়, খড়মপুর মোড়, নিউ মার্কেট মোড়, রঘুনাথ বাজার সহ জেলার অন্যান্য যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এবং বিভিন্ন পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ভ্রাম্যমান
যারা পুরাতন কাপড় ব্যবসায়ী তারা কিন্তু এই সকল নারী পুরুষ এবং শিশুদের কাপড় বিক্রি করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে রঘুনুর বাজার সবচেয়ে বড় যে ব্যবহৃত কাপড় বিক্রি হয় পুরনো কাপড়, সেখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আমরা দেখেছি একদম সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এখানে বেচা বিক্রি হয় এবং এখানে শুধুমাত্র যে কৃষি শ্রমিক, তারপর হচ্ছে নির্মাণ শ্রমিক, অটো রিক্সা চালক, সবজি বিক্রেতা ছাড়াও কিন্তু নিম্ন মধ্যবিত্তরাও কিন্তু এখান থেকে তারা স্বাচ্ছন্দ্যে কাপড় কিনে বাড়ি ফিরছেন। তো আমি যদি আজকের বাজার দরটি জানি, এখানে কাপড়ের পুরাতন কাপড় এখানে যে পায়ের মোজা রয়েছে সেটি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকার মধ্যে। এছাড়া মাথার টুপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে। এছাড়া শীতের যে সোয়েটার রয়েছে নারী এবং পুরুষদের, সেগুলো বিক্রি হচ্ছে 200 থেকে 400 টাকার মধ্যে। পাশাপাশি ভালো মানের যে জ্যাকেট রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকার মধ্যে। পাশাপাশি ব্লেজার রয়েছে, ব্লেজার বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকার মধ্যে। তবে এখানে যারা নিম্ন আয়ের মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এখানে কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তো আমি বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলছি। ক্রেতা আমাদেরকে জানিয়েছেন যে অভিজাত মার্কেটের যে সকল শীতের কাপড় রয়েছে সেগুলোর দাম অনেকটাই বেশি এবং তাদের অনেকটাই নাগালের বাইরে চলে যায়। সেই জন্য তারা এখান থেকে তারা কাপড় কিনছে এবং সন্তুষ্ট প্রকাশ করে প্রিয়জনদের কাপড় কিনে তারা বাড়ি ফিরছেন। তো রাত্রে এই ছিল শেরপুর থেকে এই পুরাতন কাপড় বিক্রি এবং শীতের কাপড় বিক্রির সর্বশেষ তথ্য আমার কাছে। শীতের কাপড় বেচা বিক্রির খবর জানাতে শেরপুর থেকে যুক্ত ছিলেন জাহিদুল খান সৌরভ। সাভারের আশুলিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে ডাকাত আতঙ্ক। বাসাবাড়ি থেকে শুরু করে প্রধান সড়ক সব জায়গায় নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। প্রায় প্রতিদিনই ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা। আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে তাণ্ডব চালালেও নির্বিকার প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। হুমায়ুন কবিরের প্রতিবেদন। রাত হলেই আতঙ্ক বাড়ে আশুলিয়াবাসীর। শাখা সড়ক, প্রধান সড়ক কিংবা আবাসিক এলাকা সবখানেই ডাকাত আতঙ্ক। গেল 28 ডিসেম্বর আশুলিয়া থানার পূর্ব ডেন্ডাবর এলাকায় এক প্রবাসী পরিবারের বাড়িতে হানা দেয় ডাকাত দল। দ্বিতীয় তলার গ্রিল ও জানালা কেটে ভেতরে ঢুকে পড়ে তারা। বাধা দিলে প্রবাসীর বাবাকে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে পরিবারের সদস্যদের চিৎকারে এলাকা জুড়ে হইচই শুরু হলে ফাঁকা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় ডাকাত দল। তাৎক্ষণিকভাবে দরজা লাগানোর চেষ্টা করি, কিন্তু দরজা লাগাইতে পারি না। দেখি আমার রুমে ডাকাত ঢুকে গেছে। তো তারা তখন সবাই যখন হইচল্লা চুরি করেছে, তারা ধরে ধরে চুরি করে দিল। আমি একই রাতে কাছাকাছি সময়ে পূর্ব ডেন্ডাবরের গ্রিন সিটি এলাকার আরও একটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তা কর্মী বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে এলাকাবাসীর ধাওয়ায় অস্ত্র হাতে পালিয়ে যায় ডাকাতরা। চিৎকার মারছে, ঘর থেকে বাড়াইছি, বাড়ানি পরে ফায়ার করছে। ফায়ার করার কারণে আমি সামনে আইতে পারি নাই, ভয় পাইয়া পিছাই গেছি। দীর্ঘদিন ধরেই ডাকাত আতঙ্কে দিশেহারা এই এলাকার বাসিন্দারা। গেল 18 ডিসেম্বর রাত 8টা থেকে 10টা পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে অন্তত 30টি যানবাহন থামিয়ে চলে গণডাকাতি। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাস্থল থেকে মাত্র 100 ফুট দূরে পুলিশ অবস্থান করলেও তারা ছিলেন নির্বিকার। আমি একই ছেলেকে এখানটা যে যাবো তার জন্য পকেটে টাকা থাকে, মোবাইল থাকে, মনে করেন যে ছুরি ধরে তারপরে যেরকম নিয়ে যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে আশুলিয়া পুলিশ ফাঁড়িতে গেলে দায়িত্বে থাকা উপপরিদর্শক মনির হোসেন সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন। অন্যদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদারও বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। আমি আপনাকে বলি, আমার এখন বক্তব্য রেকর্ড করে না, কারণ আমি বক্তব্য দেব না। গেল 15 দিনে আশুলিয়া থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির অন্তত 7টি ঘটনা নথিভুক্ত হয়েছে। হুমায়ুন কবির, এখন সাভার। চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে চাঁদা না পেয়ে 3 শ্রমিককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন কামাল, সচিব ও হাসনাইন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, হামজারবাগ এলাকায় মোহাম্মদ ইউনুসের নির্মাণাধীন ভবনে সকাল 10টার দিকে 8 থেকে 10 জন অজ্ঞাত ব্যক্তি চাঁদা আদায়ের জন্য যায়। চাঁদা না পেয়ে তারা নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের উপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে ডাকাত তাড়াতে গিয়ে নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন 2 জাহাজ ভাঙা শ্রমিক। নিহতরা হলেন আব্দুল খালেক ও সাইফুল ইসলাম।
তারা সীতাকুণ্ডের কেআরশিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করতেন। দুজনের বাড়ি গাইবান্ধা জেলায়। রোববার দিবাগত রাত 2টার দিকে কেআরশিপ ব্রেকিং ইয়ার্ডে একদল ডাকাত হানা দেয়। শ্রমিকের প্রতিরোধের মুখে ডাকাতরা পালিয়ে গেলে ইয়ার্ডের একটি নৌকা নিয়ে তাদের ধাওয়া করেন কয়েকজন শ্রমিক। এ সময় উপকূল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সাগরে গিয়ে নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা অন্য শ্রমিকরা সাঁতরে তীরে ফিরতে পারলেও আব্দুল খালেক, সাইফুল ইসলাম সাগরে ডুবে মারা যান। নাটোরে অজ্ঞাত এক তরুণীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পৌরসভার বড়ভিটা বিল এলাকার পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। আর দ্রুতই ঘটনার রহস্য উদ্ঘাটনের কথাও জানিয়েছে পুলিশ। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সার সহ এক ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার মধ্যরাতে কক্সবাজারের লাবণী বিচ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা 270 বস্তা সিমেন্ট ও 50 বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল ও পাচার কাজে ব্যবহৃত বোট কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়। 4 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি যশোর সদর হাসপাতালের আইসিইউ ও আইসোলেশন ইউনিট। বন্ধ রয়েছে লিফট সম্প্রসারণ কাজও। ফলে চিকিৎসা সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। রিপন হোসেনের প্রতিবেদন। যশোর সদর হাসপাতালের আইসিইউ ও আইসোলেশন ইউনিট 4 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও 4 বছরে কোনো কাজই আসছে না। এখানে 10 শয্যার আইসিইউ ও 20 শয্যার আইসোলেশন ইউনিট থাকলেও মুমূর্ষু রোগীদের আইসিইউর সাপোর্টের জন্য নিতে হয় রাজধানী কিংবা অন্য জেলায়। ফলে বাড়তি সময়ের পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি অর্থ। অনেক মৃত্যু এই আইসিইউ না থাকার কারণে হচ্ছে। এর দায় হচ্ছে যশোর হাসপাতাল কর্তৃপক্ষের এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের। যত মেডিকেল ইকুইপমেন্ট যা যা দরকার সমস্ত কিছু থাকা সত্ত্বেও আইসিইউ কেন চালু হচ্ছে না, এটা একটা উদ্বেগের বিষয়। যশোরে আইসিইউ না থাকার কারণে হয় আমাদের এখান থেকে খুলনায় যেতে হয়, না হলে হচ্ছে ঢাকায় নিতে হয়। পথের মধ্যে অনেক রোগী মারা যায়। জরুরিভাবে যদি এটা করা হয় তাহলে এখানে যারা গরিব মানুষ আছে, আমরা যারা আছি, তাদের জন্য অনেক সুবিধা হয়। এই আইসিইউটা যদি চালু হয় তাহলে আমরা যশোরবাসী আরও সেবা পাবো। এদিকে আইসিইউ ইউনিটে শয্যা সহ সব সরঞ্জাম প্রস্তুত থাকলেও সম্প্রসারণ করা হয়নি লিফট। রয়েছে জনবল সংকটও। তবে দ্রুত সব সুযোগ সুবিধা চালু করার আশ্বাস সংশ্লিষ্টদের। ডাব্লিউডিকে চিঠি মারফত অবহিত করেছি, তারা বাজেটের জন্য লিখেছে। বাজেটটা সংস্থান করা সম্ভব হয়নি বলে ওই লিফটটা আসলে চালু করা যায়নি। তবে এটা করতে গেলে আমাদের আরেকটা চ্যালেঞ্জ হবে, সেটা হচ্ছিল যে আমাদের ডাক্তার নার্স আমরা জোগাড় করতে পারবো, কিন্তু আমাদের সাপোর্ট স্টাফ যারা আছে তাদের সংকট আমাদের সবসময় রয়েছে। আইসিইউ সেবা বিঘ্নিত হচ্ছে না, কিন্তু যে যন্ত্রপাতিগুলি এসেছে এবং ভবনটি ইতিমধ্যে নির্মিত হয়েছে সেটি আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছে। তবে আমরা নিয়মিত এই ভবনটির রক্ষণাবেক্ষণের ব্যাপারে আমরা দৃষ্টি রাখছি। ভবনটির 3টি ফ্লোরে লিফটের জন্য ব্যয় হয়েছে 80 লাখ টাকা। অথচ একই ভবনের নতুন 4র্থ তলায় লিফটের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে 42 লাখ টাকা। এমন অর্থ বরাদ্দ চাওয়াকে অস্বাভাবিক মনে করেন কর্মকর্তারা। ওপির কার্যক্রমটি স্থগিত হয়ে যাওয়াতে ইতিমধ্যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বার্ষিক মেরামত এবং রক্ষণাবেক্ষণ যে বাজেট থাকে সেই বাজেটে আমরা ইতিমধ্যে চাহিদা পূরণ করেছি। তো আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা এটির অনুমোদন পেলে এটির কার্যক্রমটা আমরা হাতে নিতে পারবো। ভোগান্তি কমাতে দ্রুতই লিফট সম্প্রসারণ সহ হাসপাতালের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে আশা রোগী ও স্বজনদের। এখন যশোর। দীর্ঘ 8 মাসের স্থবিরতা কাটিয়ে আবারও সরগরম বরগুনার তালতলির শুটকি পল্লী। বিষখালী ও পায়রা নদীর মোহনায় প্রাকৃতিক উপায়ে শুটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। তবে পরিবহন ব্যয়, ডিজেলের দাম বৃদ্ধি, শ্রমিকের উচ্চ মজুরি আর ন্যায্য দাম না পাওয়ায় দুশ্চিন্তায় ব্যবসায়ী ও শ্রমিকরা। বার্তা জানাচ্ছেন সুজন আকন।
শীতের হিমেল হাওয়ার সঙ্গে বরগুনার তালতলী উপকূল এখন রূপালী মাছের গন্ধে মুখর। দীর্ঘ ৮ মাসের স্থবিরতা কাটিয়ে ফের প্রাণচাঞ্চল্য ফিরেছে নিদ্রার চরের শুটকিপল্লীতে। নীল আকাশের নিচে সমুদ্র তীর জুড়ে মাছকাঁটা, ধোয়া আর রোদে শুকোনোর ব্যস্ততা। নভেম্বর থেকে মার্চ এই 5 মাস শুটকি উৎপাদনের মূল মৌসুম। বিষখালী ও পায়রা নদীর মোহনা থেকে সংগৃহীত রূপচাঁদা, ছুরি, লইট্টা ও চিংড়ি মাছ শুকানো হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। কোনো ধরনের বিষ বা রাসায়নিক ছাড়াই চিরাচরিত পদ্ধতিতে তৈরি হচ্ছে বিষমুক্ত শুটকি। নদী তীরের সরকারি জমিতে গড়ে ওঠা এসব পল্লী ঘিরে জেলে আড়তদার, মহাজন, পরিবহন শ্রমিক সহ হাজারো মানুষের জীবিকা। এখন তো মনে করেন যদি এই মাছটা ভাঙ্গি আমাকে ডেলি 5 থেকে 700 টাকা ইনকাম আছে, এলে আমার সংসারটা মোটামুটি ভালো চলে। পোনা ধরি, মাছ ধরি, আনাজ ধরি, এগুলো বেশি কিনে এগুলো খাই। সময়তে একটু 300 টাকা পাই, সময়তে 400 টাকা পাই, 200 টাকা পাই, এই মাছ বুঝছি আর কি। শুটকি ব্যবসায়ীরা জানান, এখানে অন্তত 25 থেকে 30 প্রজাতির মাছের শুটকি তৈরি হয়। প্রতি সপ্তাহে প্রায় 100 মণ শুটকি দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। তবে বাড়তি খরচের তুলনায় লাভ কম থাকায় ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। 5 লাখ 7 লাখ এক নৌকায় 3 লাখ 4 লাখ এভাবে আপনি ঋণ নিতে হয়, বুঝলেন। কেউ ব্যাংক থেকে আনে, কেউ সুদে আনে, কেউ ওই ক্ষুদ্র লোন আছে না, সেই লোন সে জায়গায় দিয়ে নেয়। আগে বেতন তো তোমার 10,000, এখন এই মানুষের বেতন আছে 24,000। চিংড়ি মাছ বেশি দেওয়া 800 1000, আর ছড়ি মাছ বেশি 500 400, তারপর রামসস বেশি 500 400। এদিকে শুটকি শিল্পকে টিকিয়ে রাখতে স্বল্প সুদের ঋণ ও রপ্তানির উদ্যোগের কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। ভালো মানের শুটকি উৎপাদন করলে সেটা কীভাবে বিদেশে রপ্তানি করা যায়, কোন মার্কেটে আমরা কিভাবে পাঠাতে পারি, সেগুলো আমাদের কোয়ালিটি কন্ট্রোল যে অফিস আছে তার মাধ্যমে আমরা চেষ্টা করব। যথাযথ সহায়তা ও আধুনিক অবকাঠামো নিশ্চিত করা গেলে উপকূলের এই ঐতিহ্যবাহী শিল্প স্থানীয় অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই আশা স্থানীয়দের। সুজনা কোন, এখন বরগুনা। ছোট ফেনী নদীর ভাঙন কবল থেকে রক্ষা পেতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা 11টার দিকে ফেনীর সোনাগাজী উপজেলার মুসলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও এলাকার সর্বস্তরের মানুষের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। নদী ভাঙন প্রবণ এলাকায় প্রায় 2 শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন। ভুক্তভোগীরা বলেন, দীর্ঘদিন ধরে ছোট ফেনী নদীর ভাঙনে শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও বিস্তীর্ণ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অভিযোগ করেন, নদী ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কয়েক দফা প্রকল্প গ্রহণ করলেও কাজের অস্বাভাবিক ধীরগতি ও তদারকির অভাবে কার্যকর সুফল মিলছে না। এই অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা। গাজীপুরে উদযাপিত হয়েছে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 50তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস। সকালে শফিপুর আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী গ্রাউন্ডে দিবসটি উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরে বাহিনীর সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ভিডিপির গৌরবময় ইতিহাস, বর্তমান অবদান ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন। তিনি বলেন, শান্তি শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে শুরু হওয়া এই বাহিনী একটি বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠনে পরিণত হয়েছে। অনুষ্ঠানে বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং বিপুল সংখ্যক ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন। শেষ করছি এখন জনপদে, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মনোনয়নের বাছাইয়ে দ্বিমুখী নীতি প্রয়োগের অভিযোগ, প্রার্থিতা ফিরে পেতে আপিল শুরু। চাঁদাবাজির মামলায় জুলাই যোদ্ধা স্বরূপের রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর, আইন উপদেষ্টার আশ্বাসে মিলল প্রতিকার। 1300 টাকার এলপিজি সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে 2000 টাকা পর্যন্ত, ক্ষুব্ধ ব্যবহারকারীরা। যেখানে যাইতেছি এখানে বলতেছে গ্যাস নেই, প্রতি বোতল 600-700 টাকা বেশি দাম লাগে, পাওয়া যাইতেছে না। সারা দেশে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস।
এবং সাভারের আশুলিয়া জুড়ে ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় স্থানীয়রা, নির্বিকার প্রশাসন। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।